আল্লাহ কি ফুলা ফুলছে রে আল্লাহ, আমি কি কমু তোর বাপরে আল্লাহ। হাত দিয়ে ধরে দেখাও। ওরে সোনা পাখিটা আমার শোন। বকশিসের টাকা দিয়ে ঈদি জামা নিয়ে আসলাম। পুরুষ মানুষেরা এরকমই, নিজের বেলায় সব ঠিক, কিন্তু অন্যের বেলায় একটু থেকে একটু হলেই সমস্যা। তাই একটু কষ্ট হলেও সব কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করি, কারণ আমি জানি উপরে আল্লাহ পাক সব কিছু দেখতেছে। তোমরা তো অনেক কিপটিস হয়ে গেছো, একটা কমেন্টসও করো না। এত কষ্ট করে ভিডিও সারি, বাট তোমরা কোনো কমেন্টসই করো না। মেজাজটা গরম হয়ে যাচ্ছিল আমার, কীভাবে যে এই ভুলটা আমি করলাম, কেন যে খেয়াল করলাম না। কথায় আছে না, ঢুস খালে হুশ হয়। আমার এখন হুশ হয়ে গিয়েছে। আমি জামা কেনার সময় অবশ্যই এই সব দিক দিয়ে খেয়াল করে জামা কিনবো। এরকম ভুল আর কখনোই করবো না। কেমন লাগতেছে আমাকে? সুন্দর লাগতেছে। আল্লাহ রে আল্লাহ, কি ফুলা ফুলছে রে আল্লাহ, আমি কি কমু তোর বাপরে আল্লাহ। কেমনে পড়লি তুই, কেমনে পড়লি? আমি সারাটা এতবার না করছি যে ওরা নিস না বাথরুমে, নিস না, তারপরও ওরা নিয়ে গেছে। নিয়ে গিয়ে মায়েরাটা বসাইছে, মায়েরাটা পইরা মাথাটা ফুললা গেছে। আরে আল্লাহ কি করুম, আমার ভালো লাগে না রে। কি ফুলা ফুলছে রে, দেখি আম্মু দেখি। রে ব্যথা ব্যথা ব্যথা, এটা আম্মু লাগাই দি, ব্যথা কমে যাবে। আম্মু লাগাই দি শোনো, লাগাই দি, ব্যথা কমে যাবে। শোনো সাউদা। ক্যালেন্ডার আমার কাছে অনেক ভালো লাগে। বাসায় কোনো ক্যালেন্ডার ছিল না, বছর শুরু হয়ে গেল, 6 মাস শেষ হয়ে গেল, কিন্তু কোনো ক্যালেন্ডারই বাবারাবো আনেনি। ওনাকে অনেক বলেছি ক্যালেন্ডার নিয়ে আসতে, কিন্তু উনি আমার কথা শুনেনি। আমিও কিনবো করে আর কেনা হয়নি। ঘরের মধ্যে ক্যালেন্ডার থাকলে দেখতে অনেক ভালো লাগে। বলো তো এখন কি মাস, বলো তো কি মাস এখন আচ্ছা কত বলো তো। জানেন এখন ক্যালেন্ডারের দিন মাস বছর ভালোই বুঝে। কি মাস বলো তো, কি মাস? কি মাস? জুন মাস। কয় তারিখ আজকে দেখো? আরে সোনা 12 তারিখ। আরে সোনা আমার লক্ষ্মী সোনা। দেখাও, হাত দিয়ে দেখাও, হাত দিয়ে ধরে দেখাও। ওরে সোনা পাখিটা আমার শোন। অনেকের কাছে এটা ব্যাকডেটেড মনে হতে পারে, কিন্তু আমার কাছে ক্যালেন্ডার অনেক ভালো লাগে। ঘরের মধ্যে ক্যালেন্ডার থাকবে না, এটা ভাবাই যায় না। ছোটোকাল থেকে বাসায় ক্যালেন্ডার দেখে আসতেছি, তাই ক্যালেন্ডার ছাড়া একটুও ভালো লাগে না। আসসালামু আলাইকুম, আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো, তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। চাতলা আন্টির এবং বুবুর বেশি মশলা দিয়ে গরু মাছ রান্না করে দেখে আমারও একটু ইচ্ছা করলো বেশি মশলা দিয়ে গরু মাছ রান্না করতে। তাই কিছু গরু মাছ বের করে নিলাম। আজকে বেশি মশলা দিয়ে গরু মাছ রান্না করব। ওনারা আলু ছাড়া বেশি মশলা দিয়ে গরু মাছ রান্না করেছিল, আমিও আলু ছাড়া বেশি মশলা দিয়ে গরু মাছ রান্না করব। দেখি খেতে কেমন লাগে। আসলে বাচ্চাদের জন্য আলু ছাড়া গরু মাছ রান্না করাই হয় না। সারাজা একটু গরু মাংস খায়, কিন্তু জায়ান তো গরু মাংস খায়ই না, সাউদাও খায় না, যার জন্য আলু দেওয়াই লাগে। আলু ছাড়া রান্না করলে ওরা খেতেই চায় না। এখন ভাবতেছি ওরা তো একটু বড় হয়েছে, তাই আলু ছাড়া গরু মাংস খাওয়ার অভ্যাস করাই। এক্ষেত্রে ওদেরও অভ্যাস হবে, আর আমাদেরও একটু মজা করে মাংস খাওয়া হবে। সাউদার মাথা অনেক ফুলে গিয়েছে, তোমার তো দেখলাই। আমি স্যারাকে এতবার না করেছি যে ওকে নিস না বাথরুমে, তারপরও সে নিয়ে গেল, আর মেয়েটা পরে মাথা ব্যথা পেল। এখন আজকের মধ্যে এই ফোঁটাটা কমলেই হলো। যদি এই ফোঁটাটা না কমে তাহলে তো সমস্যা হয়ে যাবে, বাবুরাবু বাসা এসে যেতে শুরু করে দিবে। এমনিতেই তো ওনার যন্ত্রণা অতিষ্ঠ হয়ে থাকি, আর যদি এই ঘটনা দেখে তাহলে তো আমার অবস্থা খারাপ করে ফেলবে উনি। আজকে রান্না করতে করতে রাত হয়ে গিয়েছিল, বাবুরাবু চলে এসেছিল, তাই আর রান্না করতে পারিনি। উনি ঘরে এসেই অনেক চেঁচে শুরু করে দিয়েছিল, বললো এখন আর রান্না করা লাগবে না, সকালে রান্না করো। এখন সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাটা শুরু করে দিয়েছি। কাকে রাতে ডিমবাজি করে খেয়েছিলাম। ওনার যন্ত্রণায় রান্নাটা শুরু করেও শেষ করতে পারলাম না। সাদা মাথা ফুলো অনেকটাই কমে গিয়েছে, উনি বুঝতে পারেনি। আল্লাহ রহমত করেছে, না হলে যে কী অবস্থা হতো আমার পরে। ওনার সামনে বাচ্চারা পড়ে মাথা ব্যথা পেলে কোনো সমস্যা নেই, কিন্তু আমার সামনে বাচ্চারা পড়ে মাথা ব্যথা পেলে উনি অনেক চেঁচালি করে। আমার সমস্যাটা উনি বুঝেন না। ওনার সমস্যা উনি ঠিকই এক্সপ্লেন করে যে উনি এই কাজে গেছে, সে কাজে গেছে, তাই পড়ে গেছে। বাট আমার সমস্যাটা আমি এক্সপ্লেন করলেও উনি বুঝতে চায় না। পুরুষ মানুষেরা এরকমই, নিজের বেলায় সব ঠিক, কিন্তু অন্যের বেলায় একটু থেকে একটু হলেই সমস্যা। নিজের বেলায় কিছু হলে সেটা ওরা মেনে নিতে পারে না, মেনে নিতে খুব কষ্ট হয়। মহান আল্লাহ পাক আমার পাশে আছে বলেই আমি একটু ভালো আছি, না হলে আমার অবস্থা অনেক খারাপ হয়ে যেত। আল্লাহ পাক সর্বক্ষেত্রে আমাকে সাহায্য করে, সকল প্রকার বিপদ থেকে আমাকে উদ্ধার করে, আলহামদুলিল্লাহ। তাই একটু কষ্ট হলেও সব কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করি।
কারণ আমি জানি উপরে আল্লাহ পাক সব কিছু দেখতেছে। আমি যদি অন্যায় করে থাকি তার বিচারও আল্লাহ করবে, আর যদি সে অন্যায় করে থাকে সেটাও আল্লাহ পাক দেখবে। আল্লাহ পাক সব কিছু দেখেন, জানেন, বুঝেন। তাই আমি কখনোই মুখাপ করে থাকি না বা থাকার চেষ্টা করি না। যদি খুব বেশি খারাপ লাগে বা যদি অতিরিক্ত হয়ে যায় তখন একটু কষ্ট পাই, কান্না করি। তার কিছুক্ষণ পরেই আবার মন ভালো হয়ে যায়, আবার সংসারের কাজে মনোযোগ দিই, চ্যানেলের কাজ করি। সায়রাকে মারতে গিয়ে খুন্তিটা ভেঙে ফেলেছি। কী করব, আর পারি না। এত দুষ্টামি করে মেয়েটা, মানে অতিষ্ঠ হয়ে যায়। ওদেরকে মেরে কোনো লাভ হয় না, আবার ঘুরে ফিরে একই কাজ করে, কিন্তু আমার ক্ষতি হয়ে যায়। এই খুন্তিটা ভেঙে ফেলেছি, এটা আমি কত কষ্ট করে টাকা জমিয়ে কিনেছিলাম, এখন আমাকে আবার এটা কিনতে হবে। বলো তো কেমন লাগে? ওদেরকে কোনো কিছু দিয়ে মারলে ওদের তেমন কিছুই হয় না, কিন্তু আমার ক্ষতি হয়ে যায়, ওই জিনিসটা ভেঙে যায়। এর আগে রিমোট দিয়ে সারাকে মেরেছিলাম, ওই রিমোটটাই ভেঙে গিয়েছিল। পরে আর বাবুরাবু রিমোট কিনে দেয়নি। একবার উনি রিমোট কিনে দিয়েছিলেন, তাই এরপরে আর রিমোট কিনে দেননি। কী করব, বাচ্চাদের যারাই অতিষ্ঠ হয়ে থাকি। এমনিতেই তো চৌধুরীরা বাচ্চা, ওদের দেখভাল করতে সময় চলে যায়, তার মধ্যে আবার বড়গুলো যদি এমন করে তখন কেমন লাগে বলো তো তোমরা আপুরা? তখন না নিজেকে কন্ট্রোল রাখতে পারি না, পরে আবার খারাপও লাগে যে কেন মারলাম। আসলে মারা এমনই, সন্তানরা খুব বেশি দুষ্টামি করলে বা অন্যায় করলে মারা রেগে গিয়ে শাসন করে, মারে, কিন্তু কিছুক্ষণ পরে সব কিছু ভুলে গিয়ে সন্তানকে বুকে টেনে নেয়। আর সন্তানরাও সব কিছু ভুলে যায়, কিছু মনে রাখে না। এখন বলি এই ক্যালেন্ডার কীভাবে পেলাম। আমাদের পাশের বাসার আঙ্কেল জব করে, তো উনি অনেক ক্যালেন্ডার পায়। প্রতি বছর আসলে আমি ওনার কাছ থেকে ক্যালেন্ডার চেয়ে নিই, উনি দেয়, আবার অনেক সময় আমি চেয়ে নিই। কিন্তু গত 2 বছর ধরে ওনার কাছ থেকে কোনো ক্যালেন্ডার পাওয়া হয়নি। গত বছরে ওনার কাছ থেকে ক্যালেন্ডার চেয়েছিলাম, কিন্তু ছিল না ওনার কাছে, তাই এবছর আর চাইনি। ভেবেছিলাম ওনার কাছে হয়তো বা নেই। তো সেদিন বাসায় ঢোকার সময় হঠাৎ করে ওনার সাথে কথা হলো। তখন কি মনে করে জানেন, আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আঙ্কেল আপনি কি কোনো ক্যালেন্ডার পাইছেন? তো উনি হাসলো, হেসে বলে কেন ক্যালেন্ডার নাই আপনার কাছে? আমি বলতেছি না আঙ্কেল, আমার কাছে কোনো ক্যালেন্ডার নাই। তখন উনি খুব অবাক হয়ে গেল আমার কথা শুনে। তারপরে উনি বললো ক্যালেন্ডার লাগবে কয়টা? আমি বললাম 2টা দিলেই হবে। তখন উনি 2টা ক্যালেন্ডার বের করে দিল। জানো না আমি কত খুশি হয়েছি ক্যালেন্ডার 2টা পেয়ে। একটা দোকানে ক্যালেন্ডার কিনতে চেয়েছিলাম, কিন্তু সেই দোকানের ক্যালেন্ডারটা খুব বেশি ভালো ছিল না, আর দামও অনেক বেশি চেয়েছিল, তাই আর নেওয়া হয়নি। পরে অনেক বেশি আফসোস করেছিলাম যে কেন ক্যালেন্ডারটা কিনলাম না। খুব বেশি দাম তো না, কিনে নিলেই তো হতো। এখন মনে হচ্ছে না কিনে ভালো হয়েছে, কিনলে হয়তো বা এত সুন্দর ক্যালেন্ডার 2টা পেতাম না। আমার প্রিয় লক্ষ্মী আপুরা এবং ভাইয়েরা, তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছো কিন্তু একটা লাইক করোনি, তারা প্লিজ একটা লাইক করে দিও। লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেকগুণ বেড়ে যায়। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও। তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে, তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু। তোমরা তো অনেক কিপটিস হয়ে গেছো, একটা কমেন্টসও করো না। এত কষ্ট করে ভিডিও সারি, বাট তোমরা কোনো কমেন্টসই করো না। তোমাদের কাছে কি আমার ভিডিও দেখতে ভালো লাগে না বলো তো? তোমরা কমেন্টস না করলে আমার খুব খারাপ লাগে, কাজ করতে ইচ্ছা করে না। তোমরা তো জানোই যে আমি কতটা কষ্ট করে ভিডিও তৈরি করি। তোমাদের যদি একটু ভালোবাসা না পাই তাহলে কীভাবে হবে বলো? একমাত্র তোমরাই তো আসো আমাকে সাপোর্ট করার, আমাকে তো আর কেউ সাপোর্ট করে না এই কাজে। তাই তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমাকে কাজ করার উৎসাহ দিও। তোমাদের উৎসাহ পেলে আমি অনেক বেশি কাজ করতে পারবো এবং অনেক দূর এগিয়ে যেতে পারবো আপুরা। বেশি মশলা দিয়ে গরু মাংস রান্না করা হয়ে গিয়েছে, দেখো তো কেমন হয়েছে। আমার কাছে তো অনেক ভালো লাগছে দেখতে, দেখো কতটা ইয়ামি হয়েছে। এখন মনে হচ্ছে চাতলা আন্টি বা বুবুর মতো করে রান্না করতে পেরেছি। মাংস রান্না করে দেখে আবার মাংস খেতে ইচ্ছা করতেছে। এই মাংস তো খাওয়া শেষ অলরেডি। বকশিসের টাকা দিয়ে ঈদি জামা নিয়ে আসলাম, তোমাদেরকে খুলে দেখাচ্ছি কেমন হয়েছে জামাটা। টাকা জমাচ্ছি, আর কিছু টাকা হলেই মেয়েদের জামাগুলো নিয়ে আসবো ইনশাল্লাহ। এই দেখো আমার ঈদের জামা, দেখো তো কেমন হয়েছে জামাটা বানানো। আমি তো একবার গিয়ে জামাটা সম্পূর্ণ বানানো দেখে এসেছিলাম, কিন্তু তখন আমার কাছে টাকা ছিল না। পরে আবার বাসায় গিয়ে টাকা নিয়ে জামা নিয়ে এসেছি। আসলে আমি একটু কাজে বেরিয়েছিলাম, ভেবেছিলাম জামাটা হয়তো বা বানানো হয়নি। কারণ যে সময় ওরা দেওয়ার কথা বলে ওই সময় অনেক সময় ওরা দিতে পারে না, দেখা গেলো যে দেরি করে দেয়। তাছাড়া ঈদের মৌসুম দেরি তো হতেই পারে। কিন্তু যখন গিয়ে দেখলাম জামাটা বানানো হয়ে গিয়েছে, আমি তো অবাক হয়ে গিয়েছিলাম আর অনেক খুশিও হয়ে গিয়েছিলাম। জামাটার হাতাটা অনেক সিম্পল, কোনো কাজ করা নেই, তাই আমি বেশি বড় দিইনি, ছোটোই দিয়েছি। তাছাড়া যে গরম পড়েছে, এই গরমে বড় হাতা পরলে আরও বেশি কষ্ট হয়ে যাবে। রোজার ঈদে তো আমার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল, যদিও হাতাটা অনেক পাতা ছিল, তারপরেও অনেক গরম লেগেছিল আমার। পায়জামা সেলাইটা ভালোই হয়েছে। আমি বলেছিলাম পায়জামাটা প্যান্ট সিস্টেম করতে, মানে প্যান্ট সিস্টেম থেকে একটু ঢিলে করতে বলেছিলাম নিচের দিকে, কারণ বেশি চিপা হলে আবার পরতে কষ্ট হয়ে যাবে।
সেটাই করেছে, সব দিক দিয়ে ঠিক আছে। আর এটার ইলাস্টিকটাও ঠিক আছে। তো সব কিছু দেখে মনে হচ্ছে ঠিকই আছে, কিন্তু একটা সমস্যায় পড়ে গেলাম। আমি যে কীভাবে এই বোকামিটা করলাম আপুরা, কি বলবো। একটা জামা কিনতে গেলে মানুষ সব দিতে দেখে, বিবেচনা করে, তারপর কিনে। হুট করে গিয়ে তো আর জামা কিনে আনা যায় না, সব কিছু দেখে বুঝে তারপর কিনে আনতে হয়। কিন্তু আমি সেটা করিনি। মানে আমার দ্বারা যে কীভাবে এই কাজটা হয়ে গেল আমি এখনও বুঝতে পারছি না। দেখো, আমি জামাটা পরে নিয়েছি, আমাকে কেমন লাগছে দেখতে। এই জামাটা না পরলে আমি বুঝতেই পারতাম না সমস্যাটা। এই দেখো জামাটার লম্বায় কত ছোট, আর আমি এই জিনিসটা খেয়ালই করলাম না যে জামাটা লম্বায় ছোট। আসলে জামা কেনার সময় নিচের কাজ করে দেখেছিলাম, ওই কাজ করার নিচে সাদা অংশ ছিল, ওটা আমি খেয়াল করিনি। ওই সাদা অংশ তো আর এখানে দিবে না, তাই না? ওই সাদা অংশ সবাই আমি ধরে নিয়েছিলাম জামাটা লম্বা, কিন্তু আসলে ও সাদা অংশটা ফেলে দিলে জামাটা ছোট হয়ে যায়, খাটো হয়ে যায়। এই জামাটা আমার হাঁটু সমান হয়েছে, হাঁটু থেকে আটটু উপরে গিয়েছে। কেমন লাগতেছে আমাকে? সুরেতে লাগতেছে। কাজ করা ডিজাইনের জামা ছোটো পরলে দেখতে ভালো লাগে না, একটু বড় পরলে দেখতে ভালো লাগে। তার উপরে আবার জর্জেট কাপড়, জর্জেট কাপড় ছোটো পরলে একদমই ভালো লাগে না। সুতির কাপড় যদি ছোটো হয় সেটা মানানো যায়, কিন্তু জর্জেট কাপড় কাজ করা এটা আবার ছোটো পরলে দেখতে খারাপ লাগে, ভালো লাগে না। প্রথমে আমি ভেবেছিলাম যে এটা টেলার আপার দোষ, তখন আমার খুব রাগ হয়েছিল না পরে। ঠিক করেছিলাম দোকানে গিয়ে অনেকে বলবো কেন আমার জামা ছোটো বানিয়েছেন। পরে আবার চিন্তা করে দেখলাম আমার জামা তো ছোটোই ছিল, লম্বা তো ছিল না। তখন আমি আমার আগে ভিডিওটা দেখলাম, যখন আমি নতুন জামা কিনি তখনকার ভিডিও দেখলাম। দেখার পরে আমার খেয়াল হইলো যে আমার জামাটা তো ছোটোই ছিল, আমি না বুঝতে পারিনি। এখানে তো টেলার আপার কোনো দোষ নেই, উনি তো ঠিকই সেলাই করছে। মেজাজটা গরম হয়ে যাচ্ছিলো আমার, কীভাবে যে এই ভুলটা আমি করলাম, কেন যে খেয়াল করলাম না। আসলে কখনো জামা কিনতে গিয়ে এই সমস্যায় পড়িনি, তাই বুঝতে পারিনি যে এই সমস্যাটা হবে। এখন পরে কোথাও ঘুরতে গেলাম, কিন্তু যখন ধুয়ে নিব তখন তো এটা আরও বেশি খাবে, তখন তো দেখতে আরও বেশি খারাপ লাগবে। বলো তো কেমন লাগে এরকম হইলে? আমি আবার জামাটা উল্টিয়ে দেখেছিলাম যে কোনো অংশ ফাঁকা আছে কি না, মানে কোনো অংশ খালি আছে কি না, যেটা খুলে আবার বড় করা যায়। কিন্তু না, আসলে কোনো অংশ নেই, যতটুকু ছিল অতটুকুই উনি সেলাই করে দিয়েছেন। কি আর করা, কিছুই করার নেই। এখন এটা বানানো হয়ে গিয়েছে, এখন তো আর কোনো কিছু করা সম্ভব নয়। এখন যেভাবে আসে সেভাবে পরে নিতে হবে, এই ছাড়া আর কোনো অপশন নেই। জামা পরে বাচ্চাদের সামনে গিয়েছিলাম। আমাকে ভালো লাগে? ভালো লাগে না কেন? ভালো লাগে আম্মুকে? কালী মতো লাগতেছে, সুন্দর লাগতেছে। জানেন আম্মু সুন্দর লাগে না? টাকায় বলো, টাকায় বলো আম্মু সুন্দর লাগে, বলো বলো সুন্দর লাগে বলো। জায়ান প্রথমে দেখে বলেছিল আমাকে সুন্দর লাগছিল না, বলতেছে তুমি এটা কি পরছো, তোমাকে ভালো লাগতেছে না। আসলে টিভির দিকে খেয়াল ছিল তো, তাই ভালোভাবে খেয়াল করেনি। পরে যখন সারা বললো সুন্দর লাগতেছে তখন সে খেয়াল করে দেখলো, দেখে বলতেছে ভালো লাগতেছে। ছোটো মানুষ এত কিছু কি আর বুঝে। এখন যেমন ফলস কাপড়টা নিচে দেখা যাচ্ছিল না, প্রথম অবস্থায় জামাটা ঠিক সেরকম ছিল। তোমরা যারা প্রথমে আমার জামা দেখেছো তারা বুঝতে পারবে, ঠিক এরকম ছিল। তো ওই অংশটা ফেলে দেওয়ার পরে এই জামাটা ছোটো হয়ে গিয়েছে। যাক, কথায় আসে না ঢুস কালে হুশ হয়, আমার এখন হুশ হয়ে গিয়েছে। আমি জামা কেনার সময় অবশ্যই সব দিক দিয়ে খেয়াল করে জামা কিনবো, এরকম ভুল আর কখনোই করবো না। তোমরাও কখনো এরকম ভুল করো না, জামা কেনার সময় অবশ্যই সব দিক দিয়ে খেয়াল করে দেখে শুনে তারপর জামা কিনবে। কষ্টের টাকা দিয়ে জামা কিনি, যদি জামাটা ভালো না হয় তাহলে কেমন লাগে বলো তো? আমরা যারা কষ্ট করে টাকা জমিয়ে জামা কিনি তাদের পক্ষে তো আর আবার টাকা দিয়ে জামা কেনা সম্ভব নয়। তাই একটু সময় নিয়ে দেখে শুনে বুঝে জামা কিনবো, যাতে করে ঠকতে না হয়। আজ এইটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।